সম্মানিত উপস্থিতি আজকে বিগত 15.5 বছর স্বৈরাচার গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে এবং অনেকেই পার্মানেন্টলি পঙ্গুত্ববরণ করেছে, অনেকে নির্যাতিত হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় আজকের 21শে জুলাই 2025 বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বাংলাদেশের পেশাজীবীদের উপস্থিতিতে এবং আজকে যার অনুপ্রেরণায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিগত 15.5 বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিজেদেরকে সংগঠিত করেছে, সেই নেতা গণতন্ত্র পুনরুদ্ধারের আজকে বাংলাদেশের অবিসংবাদিত নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা প্লিজ আপনাদের সহযোগিতা ছাড়া আজকের এই ব্যাপক আয়োজন সার্থকতা অর্জন করতে পারবে না। কাজেই আমি আপনাদের পেশাজীবীরা যারা এসছেন বসে যান, আপনাদের পর্যাপ্ত বসার জায়গা আছে এবং কিছুক্ষণের মধ্যেই সম্মেলন স্থল, সমাবেশ স্থল। إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا رب العالمين। আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করলাম। ও মাওলাই করিম, তুমি আমাদের গুনাহর দিকে না তাকিয়ে আল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতে আলা মাকাম দান করো ইয়া আল্লাহ। আমাদের মা বাবার কবরের সাথে রসুলের রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। খাস করে মাওলা হয়েছে ইয়া আল্লাহ জুলাইতে যারা শহীদ হয়েছে মাওলা সবাইকে তুমি শহীদ হিসাবে কবুল করো ইয়া আল্লাহ। বিগত 15 বছরে আল্লাহ যারা গুম খুনের শিকার ইয়া আল্লাহ অনেকেই শহীদ হয়েছে মাওলা ইয়া আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো ইয়া আল্লাহ। অনেকেই আহত আল্লাহ, তাদেরকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করো ইয়া আল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়া আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ, তাকে নেক হায়াত দান করো ইয়া আল্লাহ। দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ। জিয়া পরিবার উপর তোমার খাস রহমত নাজিল করো ইয়া আল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সুযোগ্য পরিচালক
এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশের সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। জেলখানায় বিনা চিকিৎসায় বিনা কেমোথেরাপিতে ছিলেন রুহুল আমিন গাজী, বিএফইউদের সাবেক সভাপতি। তার কথা আমরা যদি আজকে স্বীকার না করি, স্মরণ না করি, ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। সেজন্যই আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও আপনাদের এই ব্যাপক উপস্থিতি, বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মীদের দমন পীড়ন 25 ও 26 ফেব্রুয়ারি 2009 বিডিআর ম্যাসাকার, বিশ্বাসঘাতক সেনাপ্রধান মঈনুদ্দিন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যু ফাঁদে প্রাণ হারান 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার। 14 নভেম্বর 2010 থমথমে ঢাকা, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে, রাজধানীতে রেড অ্যালার্ট। ঢাকা সেনানিবাসে শহীদ মঈনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে লুটেরা শেখ হাসিনা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে। কেঁদে ওঠে বাংলাদেশ। দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাই? 10 মে 2011 পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে দলখানা প্রধান বিচারপতি সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 30 জুন 2011 সংসদে একদলীয় দুঃশাসনকে প্রতিষ্ঠিত করে। এ সবই ছিল চলমান ষড়যন্ত্রের অংশ। শুধু কি তাই, স্বৈরতন্ত্রের এক পর্যায়ে প্রধান বিচারপতি SK সিনহাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয়। হাতের পুতুলে পরিণত হয় বিচার বিভাগ। দেশ সেবা নয়, দেশের সম্পদ লুণ্ঠনই শেখ হাসিনার লক্ষ্য। প্রবাসীরা নিয়মিত কষ্টার্জিত উপার্জন অর্থাৎ রেমিটেন্স দেশে পাঠায়, আর ফ্যাসিস্ট হাসিনা তার পুত্র, কন্যা, বোন, স্বজনদের দিয়ে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠায়। আওয়ামী লীগ দেখলেই বলতেন তুই চোর, তুই চোর। সাংবাদিক ABM মুসা জেল, জুলুম, নির্যাতনে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যুগপৎ আন্দোলনে পেশাজীবীরা বরাবরই সক্রিয়। চলে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলন। পেশাজীবীগণ রাজপথে অগ্নিস্ফুলিঙ্গের মতো স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ষড়যন্ত্রের প্রকাশ্য রূপ, বিরোধী মতে সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের গ্রেফতার। ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতা হরণের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে থাকে। এবং আমি বলতে পারবো একজন শিক্ষকের মৃত্যু হবার এবং একটা শিক্ষক সমাজের মৃত্যু এবং তার অভিজ্ঞতা থেকে বলবার কারণ এই জায়গাটাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ইতিহাসকে বিকৃত করে ফেলে। ইতিহাস বিকৃত করে ফেলে কারণ আমরা চুপ থাকি, তাই আমরা কখনো সরব হই না। আমরা যে কোনো জায়গায় যাবার আগে চিন্তা করি আমরা কাউকে নাখোশ করলাম কিনা। আমার প্রাপ্তি ধন্যবাদ সবাইকে। তারেক রহমান। ধন্যবাদ গণি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর জাহিদ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি স্থায়ী কমিটির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে যখন আজকে সকালে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবাই আপনারা জানেন এখানে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এখানে বিভিন্ন ব্যক্তি যারা বিগত 17 বছর ধরে বিভিন্ন নির্যাতিত হয়েছেন, বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদের পরিবারের সদস্যরা তাদের অত্যাচারের বিভিন্ন বর্ণনা এখানে তুলে ধরেছেন। কিন্তু একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এরই ভিতরে আমি আপনাদের সঙ্গে বলেছি মাত্র কিছুক্ষণ আগে, এরই ভিতরে আপনাদের সাথে অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। আমাদের দলের ড্যাব সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এর মধ্যে কাজ করছেন, বিশেষ করে বার্ন ইউনিটে যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে। এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হচ্ছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব সম্ভবত এর মধ্যে সেনাবাহিনী জায়গাটিকে কর্ডন করেছে, কিন্তু সেনাবাহিনীকেও এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার্স যারা আছে, নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের এই অনুষ্ঠানটি পেশাজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানটি আমরা মানসিক প্রস্তুতি নিয়ে করেছিলাম আমরা। তবে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনার জন্য কিছুটা হলেও আমাদেরকে মানসিক প্রস্তুতি সেটির পরিবর্তন করা হয়েছে। আমরা অনেক প্রফেসর মুর্শেদ হাসান খান যৌথভাবে আজকে এই সমাবেশ পরিচালনা করবেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা, আন্দোলন সংগ্রামের রাজপথের পুরো সিপাহসালার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন বিশিষ্ট পেশাজীবী প্রফেসর ডক্টর আব্দুল মুঈন খান, উপস্থিত রয়েছেন জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত রয়েছেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুবু, উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্যগণ, যুগ্ম মহাসচিবগণ, সাংগঠনিক সম্পাদক মণ্ডলীর সদস্যগণ, উপস্থিত রয়েছেন বাংলাদেশের কৃষিবিদগণ, উপস্থিত রয়েছেন প্রকৌশলীগণ, উপস্থিত রয়েছেন সাংবাদিকগণ, উপস্থিত রয়েছেন আইনজীবীগণ, উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক কর্মীগণ, উপস্থিত রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট, হোমিওপ্যাথি ডক্টরস উপস্থিত রয়েছেন, ইউনারি আয়ুর্বেদ ডক্টরস উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা, উপস্থিত রয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত। এবং আমরা আজকে আমাদের নেতার বক্তব্য শুনব, শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শুনব, নির্যাতিত মানুষের কথা শুনব এবং সেই সাথে আমরা
আজকে শৃঙ্খলার সর্বোচ্চটা ইনশাল্লাহ নেতার সামনে আমরা প্রদর্শন করব। আরও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনের সাবেক কর্মকর্তাগণ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাগণ, উপস্থিত রয়েছেন ব্যাংকিং সেক্টরের সম্মানিত অনেক ব্যাংকার্স ভাইরা। 2 জন ব্যাংকার্স বিগত সময়ে সরাসরি গুলিতে নিহত হয়েছেন। উপস্থিত রয়েছেন ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিরা। এখন অনুষ্ঠান পরিচালনা করছেন জনাব কাদের গৌরী চৌধুরী, জনাব মুর্শিদ হাসান খান। আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আপনাদের সবার সহযোগিতা। ছোট একটু অনুরোধ রাখতে চাই, এখানে আপনারা যারা আজকে আমরা উপস্থিত হয়েছে, আমরা সকলেই বাই নাও একটা খবর শুনেছি যে উত্তরায় মাইলস্টোন নামে একটি স্কুল, সেখানে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এর ভিতরে আমি যতটুকু খবর আখিরাত কামনা চাইব। একই সাথে আমি অনুরোধ করব মোনাজাত যে পরিচালনা করবেন এবং উপস্থিত সকলকে যে আজকের এই মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় যারা ইনজুরি হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করেন। এবং একজন ব্যক্তি শুনেছি আমি মারা গিয়েছেন, যদি আল্লাহ মানে এর মধ্যেই সীমাবদ্ধ থাকুক, যাতে মৃতের সংখ্যা বেশি না হয়। যে মারা গিয়েছেন তার আত্মা যাতে আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমি অনুরোধ জানাবো যারা মোনাজাত পরিচালনা করবেন। ধন্যবাদ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংযুক্ত আহ্বায়ক বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর AJM জাহিদ হোসেন। আপনারা একটু আগে শুনেছেন একটা বিমান দুর্ঘটনা হয়েছে। আমরা এখনো হতাহতের পুরো চিত্র পাইনি, আশঙ্কা করা হচ্ছে অনেক হতাহত হয়েছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন এই যেই দুর্ঘটনা ঘটে সেখানে যেন আমরা একটু যেন লাশ না দেখে, এবং সবাই যারা হয়তো আহতের তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন। আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ صدق الله العظيم। তোমাদের মধ্যে এমন একদল মানুষ থাকা উচিত যাহারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করিবে, সৎ কার্যে নির্দেশ দিবে, অসৎ কার্যে নিষেধ করিবে, ইহারাই সফল কাম। তোমরা তাহাদের মতো হইও না যাহারা নিজেদের নিকটে স্পষ্ট নিদর্শন আসিবার পরও বিচ্ছিন্ন হইয়াছে, নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, তাহাদের জন্য মহা শাস্তি রয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। জুলাইতে যারা শহীদ হয়েছে, খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন এবং জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, খাস করে সম্মিলিত পেশাজীবী পরিষদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করলাম ও মাওলাই করিম তুমি আমাদের গুনাহর দিকে না তাকাও আল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত ইউসরা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতে আলা মাকাম দান করো ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরের সাথে রাসূলের রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও খাস করে মাওলা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরকে তুমি জান্নাতে আলা মাকাম দান করো ইয়া আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরের সাথে রাসূলের রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ জনাব আরাফাত রহমান কোকোকে তুমি maaf করে দাও তার কবরকে তুমি জান্নাতে আলা মাকাম দান করো ইয়া আল্লাহ 5 আগস্টে যারা শহীদ হয়েছে ইয়া আল্লাহ জুলাইতে যারা শহীদ হয়েছে মাওলা সবাইকে তুমি শহীদ হিসেবে কবুল করো ইয়া আল্লাহ বিগত 15 বছরে আল্লাহ যারা গুম খুনের শিকার ইয়া আল্লাহ অনেকেই শহীদ হয়েছে মাওলা ইয়া আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো ইয়া আল্লাহ অনেকেই আহত আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে আজলা কামিলা নসিব করো ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইয়া আল্লাহ জনাব তারেক রহমানকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ তাকে নেক হায়াত দান করো ইয়া আল্লাহ দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ জিয়া পরিবারের উপর তোমার খাস রহমত নাজিল করো ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সুযোগ্য পরিচালক আমরা যারা উপস্থিত হলাম আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করো সবার নেক মকসুদগুলো তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ উত্তরা বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে মাওলা তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দান করো ইয়া আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো ইয়া আল্লাহ সম্মিলিত পেশাজীবী পরিষদকে তুমি ইসলাম এবং দেশ ও জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ এই পেশাজীবী সংগঠনের যারা সাবেক সদস্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতে আলা মাকাম দান করো যারা বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত ধন্যবাদ মুফতি সাইফুল ইসলাম আমরা 17 বছরে আমাদের অনেক শহীদ হয়েছেন এবং এই জুলাই অভ্যুত্থানে যত শহীদ হয়েছেন এবং আজকের এই বিমান দুর্ঘটনায় অলরেডি আমরা জানতে পেরেছি 5 জন নিহত হয়েছে আমরা সকলের স্মরণে আজকে 1 মিনিট নীরবতা পালন করতে চাচ্ছি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি 1 মিনিট দাঁড়িয়ে আমাদের নীরবতা পালন করার জন্য ধন্যবাদ সবাইকে বসার জন্য অনুরোধ করছি জিয়া শিশু একাডেমির পৃষ্ঠপোষক এজেন্ট জাহিদ হোসেন এবং একটা সার্বিক তত্ত্বাবধান আছেন একাডেমির মহাপরিচালক এবং হুমায়ুন কবির ও শামিমা শম্পা জাতীয় চলচ্চিত্র পরিষদ নৃত্যশিল্পী ইবান শাহরিয়া সোহাগের কোরিওগ্রাফি এবং একাডেমির শাপলাকুড়ি শিক্ষক সেরা কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়ার অনুশীলনে আজকে এই গান দুটো পরিবেশিত হবে আমি এখন সবাইকে এই দুটি গান আমাদের দুটি সঙ্গীত উপভোগ করার অনুরোধ জানাচ্ছি সভাপতি সাহেবকে আমি একটু অনুরোধ করব আমরা জাতীয় সঙ্গীত অবশ্যই গাইব তবে যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে এবং অনেক শিশু
হতাহত হয়েছে, ইনজিওর্ড হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় দলীয় সঙ্গীতটা যদি আমরা বাদ দিতে পারি, শুধু জাতীয় সঙ্গীতের মধ্যে যদি আমরা থাকি, আমরা শুধু জাতীয় সঙ্গীতটি পরিবেশন করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের মনে জানে পাগল করে মরি হায় হায় ওমা ফাগুনে তোর আমের মনে জানে পাগল করে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি রেখেছি, আমি কি রেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিশ্বভারতী ছায়া গো, কি স্নেহ কি দয়া গো, কি আঁচল বিছায়েছ বনের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, কাঁদর কাঁদর খানি মনের মনে আমি নয়ন, ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। বাংলাদেশের পেশাজীবীদের জাতীয় সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আজকে বিগত 15.5 বৎসর পরবর্তীতে জুলাই আগস্ট 2024 পর এই সময়ে বাংলাদেশের বিভিন্ন পেশার সম্মানিত পেশাজীবী ভাই ও বোনেরা যে আত্মত্যাগ, যে কষ্ট স্বীকার করেছেন, তার আজকে এই সমাবেশের মাধ্যমে এবং শহীদ পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সারা বাংলাদেশের বিএনপি শুধু নয় গণতন্ত্রকামী মানুষের নেতা জনাব তারেক রহমান, উপস্থিত আজকের বিশেষ অতিথি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আজ উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান উপাচার্যগণ, শিক্ষক মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ, বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক্স এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ভাই ও বোনেরা, ডক্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সহ পরিচালক মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, উপস্থিত অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বর্তমান সভাপতি এবং সাবেক ক্যাবের সভাপতি সহ সম্মানিত প্রকৌশলী ভাই ও বোনেরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক মণ্ডলীর সম্মানিত সদস্য সহ কৃষিবিদ ভাই ও বোনেরা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ ঢাকা কোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন কোর্টে যারা বিগত 16 বৎসর যাবৎ আইনি সহায়তা দিয়ে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, সেই সমস্ত আইনজীবী ভাই ও বোনেরা, সর্বোপরি বিভিন্ন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমরা একটি প্রস্তাব করতে চাই। আমাদের কারো বক্তব্যের পরেই আমরা হাততালি দেব না। আজকে আমাদের এই পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেখানে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যার জন্ম না হলে বাংলাদেশের অভ্যুদয় হতো কিনা, স্বাধীনতা যুদ্ধের ডাক না দিলে স্বাধীনতা যুদ্ধের কি অবস্থা হতো, ওই সময়ের যারা জেনারেশন এখনো জীবিত আছেন তারা বলতে পারবেন আজকের বাস্তবতা। শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শুরু করেন নাই, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি যে মানুষটির অবদান, আজকের পেশাজীবীদেরকে যে মানুষটি সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। কাজেই আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে ওনাকে স্মরণ করি। আর যেই নেত্রী আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের পেশাজীবীদেরকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং বিগত 16টি বৎসর যে পরিবার এবং যেই নেত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে জিয়া পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে উনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া করব। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে দেখলে ওনাকে মনে হচ্ছে উনি সুস্থই আছেন, কিন্তু সেই দিনটির কথা মনে করুন যেই দিন ওনাকে স্ট্রেচারে করে প্লেনে করে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দিনটির কথা মনে করুন, সেই দিনের অবস্থা কি ছিল। কাজেই আল্লাহর অশেষ মেহেরবানি, মানুষের দোয়া, চিকিৎসকদের চিকিৎসা, সর্বোপরি মনোবল, এটির মাধ্যমেই আজকে প্রধান অতিথি এই অবস্থায় এবং আজকে গণতন্ত্রের নেতৃত্বে আসেন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা শুধু এটুকুই বলতে চাই যে ভাইয়েরা
যেই সাংবাদিক বন্ধুরা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেই 67 জন সাংবাদিককে আমরা সশ্রদ্ধ চিত্তে সম্মান করি। আমরা আমাদের চিকিৎসক, আমরা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এবং সেই সাথে কৃষিবিদ, মেডিকেল টেকনোলজিস্ট সহ যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখানে এমনও অনেকে আছে যারা দুইটি চোখ অন্ধ গুলির কারণে, তারাও এখানে উপস্থিত আছে, আমরা তাদেরকে সহমর্মিতা জানাই। আর যাদের কথা না বললেই নয়, তিনারা হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সদস্যরা, পিডিআর মেসাকারে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচেয়ে বেশি আত্মদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেজর জেনারেল শাকিল সহ তার সোনার সহকর্মীরা। আজকে ওনাদের মাঝেও বেশ কয়েকজন উপস্থিত আছেন এবং জেলখানায় চিকিৎসাধীন বন্দী থাকা অবস্থায় বিনা চিকিৎসায় ইন্তেকাল করেছেন এমন আমাদের সেনা সদস্যের পরিবার এখানে আছেন। এখানে এমন সদস্য আছেন প্রশাসনের দায়িত্বশীল পদে ছিলেন, কিন্তু তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছে, যেরকমটি রাজনৈতিক নেতৃবৃন্দের উপর চলেছে, তারাও আজকে উপস্থিত আছেন। অনেক গণতন্ত্রকামী মানুষ যাদের কথা বলতেই হয়, প্রফেসর এমাজউদ্দিন আহমেদ স্যারের কথা, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কথা, জনাব মাহফুজুল্লাহর কথা, সে সাংবাদিক রিয়াজ ভাইয়ের কথা, সাংবাদিক আমানুল্লাহ কবিরের কথা, যাদের কথা আজকে বলতেই হবে, উঠছে বলে আমরা মনে করছি নিজেরা আজকে স্যাক্রিফাইস করব। আমি আপনাদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে যেটুকু বললাম এটুকুই মনে করতে পারেন যে আমাদের পেশাজীবীদের বক্তব্য সর্বোপরি আমরা শুনব, সেই সমস্ত শহীদ, সেই সমস্ত নির্যাতিত মানুষদের কথা এবং সর্বোপরি আমাদের নেতৃত্বের কথা ওনারা বলবেন। আমরা ইনশাল্লাহ 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি এমন একটি সুশাসন হবে যে শাসনে মানুষ শান্তিতে থাকবে, স্বৈরাচার আসবে না, রাত্রে বাড়িতে থাকা যাবে, পালাতে হবে না এবং ভুয়া মামলা হবে না, কেউ নির্যাতিত হবে না, কোনো দখল হবে না, কোনো চাঁদাবাজি হবে না। দেশের মানুষ শুধু উন্নতির দিকে, সামনের দিকে তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি, সহযোগিতা, সর্বোপরি শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমি বিনীত অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ জিন্দাবাদ। হত্যা করার পরে তার দোতলা বাড়ির সামনে যেই দরজা দিয়ে ঢুকবেন, সেই দরজার সামনে কবরস্থ করেছে, জানাজা পড়তে দেওয়া হয়নি। এমনি যে বিভীষিকাময় অবস্থা, সেই দুঃশাসনটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন বাংলা সমৃদ্ধ পেশাজীবী পরিষদ একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছেন। এটি তৈরি করেছেন, দায়িত্ব পালন করেছেন এটা তৈরির জন্য একটি কমিটি, যার নেতৃত্ব Sheikh Hasina, Protect, Take Back Bangladesh. We don't want a minute.
হাসিনার পরিণতি কি হতে পারে, রাজনৈতিক বিশ্লেষকগণ এই প্রশ্নে দ্বিধাগ্রস্ত। 10 বছর আগে 24শে মে 2014 আপসী নেত্রী বেগম খালেদা জিয়া বললেন, আওয়ামী লীগকে সময় দিচ্ছি, এই আওয়ামী লীগ থেকে একদিন পচে গলে দুর্গন্ধ ছড়াবে, বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবে। বেগম জিয়ার কথাই ঠিক হলো। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়া গণ আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল। বিস্মিত চোখে সারা বিশ্ব দেখল সংক্ষুব্ধ মানুষের রক্তের বন্যায় পতিত ফ্যাসিস্ট কি করে পালায়। শেখ হাসিনা পালায় না, পালিয়ে গিয়ে প্রমাণ করল আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। তারা যা বলে তা করে না, পালালো। কিন্তু কেন? আওয়ামী লীগ বরাবরই মধ্যযুগীয় ধ্যান ধারণার বর্বর সংগঠন। সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক, লক্ষ্য একটাই, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতা দীর্ঘায়িত করা। 28শে অক্টোবর 2006 ক্ষমতায় যাওয়ার জন্য বর্বর ও হিংস্র হয়ে ওঠে আওয়ামী লীগ। প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রের সপক্ষ শক্তির নেতাকর্মীদের লগি বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু কি তাই, লাশের উপরে নৃত্য করে উল্লাস করে, যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। 11ই জানুয়ারি 2007 বঙ্গভবনে মঞ্চস্থ হলো প্রহসনের নাটক চক্রান্ত। ক্ষমতায় এলো সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, অর্থাৎ ষড়যন্ত্রকারী 1/11 তত্ত্বাবধায়ক সরকার। 7ই মার্চ 2007 ষড়যন্ত্রের নীল নকশায় জনাব তারেক রহমানকে গ্রেফতার। 3রা সেপ্টেম্বর 2007 ষড়যন্ত্রকারী হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিন নিজেদের ছকেই এগোতে থাকে। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি জনাব আরাফাত রহমান কোকো, জিয়াউর রহমান বীরুত্তম ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের ভাই। শুধু এই কারণে তাকে সহ বেগম জিয়াকে মিথ্যা অনট মামলায় গ্রেফতার করা হয়। চলতে থাকে জিয়া পরিবার ও বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। এর আগে 11ই সেপ্টেম্বর 2008 মুমূর্ষ তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। গ্রেফতারের সময় সুস্থ সবল প্রাণবন্ত যুবক তারেক রহমান পায়ে হেঁটে বন্দিশালায় গেলেন, অথচ স্ট্রেচারে করে হুইল চেয়ারে বন্দিশালা থেকে বের হলেন নির্যাতনে গুরুতর আহত, মুমূর্ষ ব্যথায় কাতর আমাদের তারেক রহমান। এই যেন অন্য তারেক রহমান। 29শে ডিসেম্বর 2008 সম্পন্ন করে ইলেকটোরাল কুয়ের 9ম জাতীয় সংসদ নির্বাচন। 2009 সালের 6ই জানুয়ারি চলমান ষড়যন্ত্রে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার গঠন করে। শুরু হয় বিরোধী দলের নেতা কর্মীদের দমন পীড়ন। 25-26 ফেব্রুয়ারি 2009 বিডিআর ম্যাসাকার। বিশ্বাসঘাতক সেনাপ্রধান মঈনুদ্দিন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যু ফাঁদে প্রাণ হারান 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার। 14 নভেম্বর 2010 থমথমে ঢাকা, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে, রাজধানীতে রেড অ্যালার্ট। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়ি থেকে লুটেরা শেখ হাসিনা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে কেঁদে ওঠে বাংলাদেশ। দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাই? 10 মে 2011 পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে দলকানা প্রধান বিচারপতি সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 30 জুন 2011 সংসদে একদলীয় দুঃশাসনকে প্রতিষ্ঠিত করে। এ সবই ছিল চলমান ষড়যন্ত্রের অংশ। শুধু কি তাই, স্বৈরতন্ত্রের এক পর্যায়ে প্রধান বিচারপতি এস কে সিনহাকে
বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয়। হাতের পুতুলে পরিণত হয় বিচার বিভাগ। দেশ সেবা নয়, দেশের সম্পদ লুণ্ঠনই শেখ হাসিনার লক্ষ্য। প্রবাসীরা নিয়মিত কষ্টার্জিত উপার্জন অর্থাৎ রেমিটেন্স দেশে পাঠায়, আর ফ্যাসিস্ট হাসিনা তার পুত্র কন্যা বোন স্বজনদের দিয়ে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠায়। আওয়ামী লীগ দেখলেই বলতেন তুই চোর তুই চোর। সাংবাদিক ABM মুসা জেল জুলুম নির্যাতনে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যুগপৎ আন্দোলনে পেশাজীবীরা বরাবরই সক্রিয়। চলে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলন। পেশাজীবীগণ রাজপথে অগ্নি স্ফুলিঙ্গের মতো স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ষড়যন্ত্রের প্রকাশ্য রূপ, বিরোধী মতে সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের গ্রেফতার। ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতা হরণের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে থাকে। 11ই মার্চ 2013 নানা অজুহাতে বিএনপি অফিসে হামলা চালায় পুলিশ। মে 2013 শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে কি ঘটেছিল? শাপলা চত্বরে বিশাল সমাবেশ চলছে, ঘড়ির কাঁটায় রাত 3টা, পুরো এলাকা ব্ল্যাক আউট। বিজিবি, র্যাব ও পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ। শেখ হাসিনা মার্ডার স্কোয়াড শাপলা চত্বরের দিকে গুলি, খাদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুটতে ছুটতে এগোতে থাকে। রক্তের স্রোত বুড়ি গঙ্গায় গিয়ে মিশে বহু প্রাণহানি ঘটে। 20 অক্টোবর 2013 144 ধারা ভেঙে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন। ডিসেম্বর 2013 খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি ও অহিংস আন্দোলন সমাবেশের পরের দিন প্রেস ক্লাব থেকে মির্জা ফখরুল গ্রেফতার হন। 24 জানুয়ারি 2015 আরাফাত রহমান কোকো মাত্র 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফ্যাসিস্ট সরকারের নিপীড়নমূলক অমানবিক আচরণ, ভয়, ভীতি ও মানসিক নির্যাতনে এই দুঃখ
দুঃখজনক মৃত্যুর কারণ। মায়ের চোখের সামনে সন্তানের লাশ, প্রবাসী ভাইয়ের কান্না ভেজা পথে শেষ যাত্রা। 20 এপ্রিল 2015 শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের গুন্ডা বাহিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে কারণ বাজারে তার গাড়ি বহরে হামলা করে। 23 এপ্রিল 2015 রাজধানীর বাংলা মোটর এলাকায় বিকেলে আবারও হামলা করে ছাত্রলীগ। 28 অক্টোবর 2017 রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীর প্রবেশ মুখে গাড়ি বহর ভাঙচুর করে। 8 ফেব্রুয়ারি 2018 মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়। প্রতিবাদ করেন ক্ষুব্ধ আইনজীবীগণ। 2 বছরেরও বেশি কারাভোগকারী খালেদা জিয়া জেলে গেলেন হেঁটে, কিন্তু বের হলেন হুইল চেয়ারে। 2018 এবং 2024 নির্বাচন প্রহসনের নির্বাচন। প্রতিবন্ধী 5টা দলীয় দালাল নির্বাচন কমিশন দিয়ে প্রতিদ্বন্দ্বীবিহীন ও বিনা ভোটের একতরফা নির্বাচন। রাতের ভোট, আমি ডামি ভোট নাটক মঞ্চস্থ হয়। প্রলম্বিত হয় ফ্যাসিবাদের শাসন। কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ধ্বংস করে দেয় শিক্ষা ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস, ভুল বানান, মিথ্যা তথ্য, বানোয়াট ইতিহাসের পাঠ্যপুস্তক, নিরীক্ষামূলক পাঠ্যসূচি। কোমলমতি শিক্ষার্থীদের বানিয়েছে গিনিপিগ। বিশ্ববিদ্যালয়গুলোকে বানানো হয় ছাত্রলীগের টর্চার সেল। চালানো হয় হেলমেট বাহিনী ও ছাত্রলীগের আক্রমণ। নৃশংসতার হাত থেকে রক্ষা পায়নি সড়ক আন্দোলনে অংশ নেয়া কোমলমতি শিক্ষার্থীরা। হাসিনার পৃষ্ঠপোষকতায় চলে মাদক ব্যবসা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন। এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। ধর্ষণে সেঞ্চুরি উৎসব পালন করে ছাত্রলীগ। ব্যাংক লুট, বিদেশে টাকা পাচার, শেয়ার বাজার জালিয়াতি নিয়মিত চলতে থাকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিং এর মাধ্যমে $101 মিলিয়ন চুরি করে প্রধানমন্ত্রীর পুত্র সহ আওয়ামী লুটেরা বাহিনী। শুধু কি তাই, সর্বত্রই নৈরাজ্য। রডের বদলে বাঁশ দিয়ে তৈরি করে দালান কোঠা। কৃষি বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট তৈরি করে কৃষকদের শোষণ করা হয়। বহু কৃষক দাম না পেয়ে বেছে নেন আত্মহত্যার পথ। বেকার হয়ে পড়েন ঘাম বেচা শ্রমিক। দেশ পরিণত হয় গুম, খুন ও হয়রানির করদ রাষ্ট্রে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রলীগ। পিয়াস করিমের মরদেহ নিতে দেয়নি শহীদ মিনারে। আর বিশ্বজিৎকে জনসম্মুখে হত্যা করে। দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সরকারি অর্থতস্কর তাদের দৈনন্দিন কর্মসূচির অন্তর্গত। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 1,500-এর বেশি নেতাকর্মী খুন করা হয়। অনেককে আয়না ঘরে বছরের পর বছর বন্দী রাখা হয়। অব্যাহত থাকে বিচার বহির্ভূত হত্যা। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে গুম করা হয়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। আওয়ামী মন্ত্রীর মেয়ের জামাই র্যাব কর্মকর্তার নেতৃত্বে নারায়ণগঞ্জে ঘটে 7 মার্ডার। সন্তানের কান্নার স্রোতে ভেসে যায় বাবার দিকে ছুড়ে দেয়া গুলির আওয়াজ। পুলিশ, গোয়েন্দা সংস্থা, দলীয় পেটোয়া বাহিনী হয়ে ওঠে জনপদে আতঙ্কের নাম। শত জুলুম নির্যাতনের মুখেও লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
প্রতিরোধ আন্দোলন সংগঠিত করতে থাকেন। আপনি যে দল কিংবা যে মতেরই হন না কেন, আমাদের আন্দোলনকে বেগবান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের সঙ্গে রাজপথের সংগ্রামে, রাজপথের আন্দোলনে শরীর অংশ নিন। আপনার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 4 অক্টোবর 2023 সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। পেশাজীবীদের আহ্বান করেন গুম, খুন ও পৈশাচিক নির্যাতনকারী স্বৈর শাসকের বিরুদ্ধে চালিয়ে যান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। কোটা মামলায় হাইকোর্টের রায়, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেয়া পরিপত্র বহাল রাখার সিদ্ধান্ত দেয়। কোটা না মেধা, লাল জুলাই অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। পেশাজীবীরা ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্র হয়েছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে অভিহিত করলে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফুঁসে ওঠে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 16 জুলাই রংপুরে আবু সাইদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের শহীদ হওয়ার ঘটনা সবার মতোই পেশাজীবীদের হৃদয়ে গভীর রেখাপাত করে। শোক রূপান্তরিত হয় শক্তিতে, পরিষ্কার হয়ে যায় স্বতঃস্ফূর্ত আন্দোলন শুধু কোটা সংস্কারের নয়, ফ্যাসিস্ট চক্রের হাত থেকে মুক্তির আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পাশে দাঁড়ান, আন্দোলনে সরাসরি সংযুক্ত হন। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। অভিশাপের ভয় হয় না? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। তাদের কাছে হাত জোর করে মাপ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলেন। স্বৈরাচার শেখ হাসিনার কালো থাবায় বাংলাদেশ নামক রাষ্ট্র যখন সর্বক্ষেত্রে ক্ষত বিক্ষত, তখন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গণমানুষের সহায়ক শক্তি হিসাবে ঝাঁপিয়ে পড়ে স্বৈরাচারের বিরুদ্ধে। শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, সামরিক, বেসামরিক কর্মকর্তা, কর্মচারী, ছোট বড় ব্যবসায়ী সহ অন্যান্য পেশাজীবীগণ কখনো পত্রিকার পাতায়, কখনো মিডিয়ায়, কখনো টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেবামূলক কর্মকাণ্ডে, কখনো রাজপথে, কখনো স্লোগানে, কখনো প্রেস ক্লাবে, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারান্দায় পুলিশের নির্যাতন সহ্য করে 2007 থেকে লাল জুলাই 2024 পর্যন্ত সার্বক্ষণিক স্বৈরাচার বিরোধী যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। শুধু কি তাই, পরিবার পরিজনকে সময় দিতে পারেননি তারা। হারিয়েছেন চাকরি, শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, জেল খেটেছেন, তারপরেও তারা পিছু হটেননি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
ক্ষোভে ছাত্র জনতার রক্ত ঝরা প্রতিবাদে পেশাজীবীরাও রাজপথে অগ্নিস্ফুলিঙ্গ ফ্যাসিস্ট খেদাও আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন অনেকে। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত পেশাজীবী পরিষদের ইস্পাত কঠিন অঙ্গীকার। সবার আগে বাংলাদেশ। আমাকে সম্মান জানায়, আমার কাছে খুব শঙ্কা অনুভব হয়। তার কারণ আমার কাছে মনে হয় সেই জায়গায় আমি না নিজেকে অনেক বড় কিছু করে ফেলেছি মনে করে নিজেকে অনেক বড় ভাবা শুরু করবে। আমাকে ক্ষমা করবেন সেই জায়গা থেকে। আমি মনে করি এই আন্দোলন আজকে যে আমরা প্রামাণ্যচিত্রটা দেখেছি এটা বাস্তবতা। আজকে যদি আমাকে কিছু বলতে হয় আমি বরং বলবো একজন সন্তানের কিছু অভিব্যক্তি, কিছু চোখে দেখা ইতিহাস। আমি বলবো একজন শিক্ষাবিদ হিসেবে চোখে দেখা কিছু ইতিহাস, এবং আমি বলতে পারবো একজন শিক্ষকের মৃত্যু হবার এবং একটা শিক্ষক সমাজের মৃত্যু এবং তার পরিণতিতে একটা জাতি যে অন্ধকারে ঢেকে পড়ে তার কিছু ইতিহাস হয়তো কোনো তত্ত্ব কথায় না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবার কারণ এই জায়গাটাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ইতিহাসকে বিকৃত করে ফেলে। ইতিহাস বিকৃত করে ফেলে কারণ আমরা চুপ থাকি, তাই আমরা কখনো সরব হই না। আমরা যে কোনো জায়গায় যাবার আগে চিন্তা করি আমরা কাউকে নাকচ করলাম কিনা, আমার প্রাপ্তি আমার তহবিলে কোথাও ঘাটতি পড়বে কিনা। আমাদের নীরবতার সুযোগে বারবার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে 2018-তে আমার চোখে দেখা কিছু ইতিহাস আমি এখানে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। এই জন্য আমার কিছু কৃতজ্ঞতা জানাবার আছে। বিভিন্ন ক্ষোভ প্রকাশের সাথে সাথে ক্ষোভ প্রকাশ হয়েছে। এই যে আজকে এখানে বিভিন্ন পেশাজীবীরা যারা হাজির হয়েছেন তাদেরকে আমার তরফ থেকে, একজন সন্তানের তরফ থেকে আপনাদেরকে সেই কৃতজ্ঞতা আমার প্রকাশ করা হয়নি। 2018-র বাস্তবতাটা আমি যত জায়গা পাই সেখানে আমি লিখে রাখবো, কারণ এটা আমার চোখে দেখা ইতিহাস। 2018-তে যখন বিরোধী দলের সমস্ত নেতা কর্মীদেরকে হঠাৎ করেই বিনা মামলা ভুয়া মামলায় নিয়ে চলে যাওয়া হয়েছিল, হঠাৎ করেই সন্তানেরা যখন দেখে বাবা কারাবন্দী হয়, তারা ওই গুণের শিকার যে সমস্ত সন্তানেরা আছে যারা তাদের আজও বাবাকে খুঁজে বেড়াচ্ছে, আমি সেই রকম একজন সন্তান হয়ে বাস্তবতা দেখেছিলাম। আমি দেখেছিলাম চেতনা বিক্রির বিকাশে কেমন করে মানুষ চুপ হয়ে যায় আর অত্যাচারিত একটা সমাজ কিভাবে নির্যাতনের শিকার হয়। একদিনের কথা বলি, কোর্টের দাঁড়িয়ে কোনোদিন আমরা কখনো কোর্টের মামলা মোকদ্দমা এই সমস্ত কিছুর সাথে পরিচিতি ছিল না। হাইকোর্টে এর আগে কখনো পাড়া দেয়নি। বাবার রাজনীতি বাবা করেছেন, আমাদের জায়গায় ছিলাম আমরা, আমাদের লেখাপড়া নিয়েছিলাম। সেই আমাকে যখন প্রথম কোর্টের কাছে জবাব চাইতে গিয়েছি আমরা যে কি অপরাধে একটা সম্পূর্ণ বিনা ভুয়া মামলায়, যেখানে চার্জশিটেও নাম নাই, আপনারা একজন বয়স্ক মানুষকে নির্যাতনে শিকার করেন এবং কারাগারে প্রেরণ করেন। কারাগার বিচার বিভাগ নিশ্চুপ ছিল। শুধু নিশ্চুপ থাকলেও হয়তোবা আমাদের সেই দুঃখটা কিছুটা লাঘব হতো। তারা একের পর এক বিচার বিভাগের বিভিন্ন জায়গায় তারা অ্যাটর্নি জেনারেল পর্যন্ত মিথ্যা মামলায় সাক্ষ্য দিয়েছে। সেখানে যে আমার পরাজয়, সত্যের পরাজয় ছিল, আমার সাথে আমার পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী একটা গোষ্ঠী যারা বিভিন্ন হুমকির মুখেও তার পেশাকে হুমকির মুখে ফেলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বিচারের দাবিতে।
আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাই, আপনাদেরকে বলা হয়নি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই দিনের বাস্তবতা আপনারা বরণ করে নিয়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। জর্জ কোর্ট থেকে শুরু করে আপিল বিভাগ সমস্ত কোর্টে আপনারা ছিলেন সেদিন আমাদের সাথে। আমরা হয়তোবা সেই দিন সুবিচার পাইনি, কিন্তু মাথা উঁচু করে তো দাঁড়িয়ে আছি। যেদিন আব্বাকে রিমান্ড দাবি করা হয়, আমি একজন সন্তান কারাগারের বাইরে সারা রাত দাঁড়িয়ে আছি যে ভেতরে আব্বাকে নির্যাতন করছে, এবং সেই সময়কার রিমান্ড দাবি করা মৃত্যুর সামিল ছিল। সন্তানের যন্ত্রণা কি, যে বাবা হারিয়েছে তাকে জিজ্ঞেস করা, আমরা প্রত্যেকেই জানি। সেই সময় সাংবাদিক ভাইদের একটা গোষ্ঠী ছিলেন যারা নির্যাতন স্বীকার করে তাদের চাকরিকে হুমকির মুখে ফেলেও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, কোনো না কোনোভাবে আমাদের সংবাদটা প্রকাশ করার চেষ্টা করতেন। আমি নিজে চোখে দেখেছি, আমি একটা সময় আমার বাবার হয়ে লড়েছি। যেই দিন আমি তার এলাকায় যে পৌঁছিয়েছি, আমি আপনাদের দলীয় যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলতে চাই, প্রথমে ছিলাম আমি একজন বাবার হয়ে সংগ্রামী একজন সন্তান হয়তোবা, কিন্তু সেই দিন আমি মানুষের যে নির্যাতন দেখেছি মানুষের উপরে, কারণ তারা একটা দল সাপোর্ট করে বলে তাদেরকে বছরের পর বছর যে পরিমাণ নির্যাতন করেছে, এবং নির্যাতনের পরেও তারা দলটাকে ভালোবেসেছে, তারা দল ছেড়ে যায়নি, তারা দেশ ছাড়া হয়েছে। বাবা মা মৃত্যুর খবর ছিল, তারা দেশে ফিরতে পারেনি, বাবা মার জানাজায় সামিল হতে পারেনি। এই যে যন্ত্রণা, শুধুমাত্র তাদের নিজস্ব পরিবার না, তার আত্মীয় স্বজন, কেউ ব্যবসা বাণিজ্য তাদেরকে সম্পৃক্ত হতে দেওয়া হয়নি। এই যন্ত্রণার যে সাক্ষী সেটা আমি ছিলাম সেদিন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো, যেন ইতিহাস থেকে কোনোদিন এই রকম ইতিহাস মুছে না যায় বাস্তবতা। আমরা যখন 2024 দেখি, 24কে আজকাল আমরা হঠাৎ করেই মনে করি এটা হয়তোবা হঠাৎ করে সৃষ্টি। এটা হঠাৎ করে সৃষ্টি না। একজন শিক্ষাবিদ হিসেবে আমি বলি, আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ধ্বংস। আমি যখন একজন ছাত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, আমার ওপর তো কোনো দল করবার জন্য কোনো প্রেশার ছিল না। আমি যখন শিক্ষক হিসেবে নিয়োগ পাই, আমার তো মেধারই মূল্যায়ন হয়েছিল, আমাকে তো কোনো দলীয় পরিচয় দিতে বাধ্য করা হয়নি। সেই অবস্থায় আমরা দেখেছি জাতির বিবেক যারা তৈরি করে শিক্ষক সমাজ, তারা কি এক কলুষিত অধ্যায় রচনা করলেন। তারা শিক্ষকদের ভেতরে বৈষম্য সৃষ্টি করলেন এবং বিরোধী দলীয় সমস্ত শিক্ষকদেরকে কি নিদারুণ বাস্তবতার সম্মুখীন তারা করলেন। তার পরিণতিতে একটা বিশাল সমাজ সৃষ্টি হলো, যার আছে না মেধার মূল্যায়ন, না মননের মূল্যায়ন, বরং পেশি শক্তির পেছনেই একটা বড় অংশের সমাজ ছুটছে। এটা শিক্ষক হিসেবে দেখা এক মৃত্যুর সামিল। 2024 আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয়, সাহস কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবার। প্রশ্নটা খুব কঠিন এই জন্য, নিজে সারা জীবন আমার বাবা মুক্তিযোদ্ধা, যদি মুক্তিযোদ্ধা নাও হতেন আমাকে কি কারো গালি দেওয়া সাধে? সারাটা জীবন অপবাদ শুনে এসেছি, রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। সুশীল সমাজকে দেখেছি, তারা একটা গোষ্ঠী, চেতনার কি অবাধ বাণিজ্য তারা করেছেন, কোণঠাসা করে রেখেছেন যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে তাদেরকে। সেই আমরা যখন দেখি সন্তানদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হয়, এরপর হয়তোবা ততদিনে এমন এক শিক্ষক সমাজ দাঁড়িয়ে গিয়েছিল, তারা মনে করে এটা ন্যায্য। তারপরে একদল শিক্ষক সমাজ ছিলেন যারা প্রতিবাদে নেমেছে। আপনারা হয়তোবা আমাকে দেখেছেন রাজপথে, হয়তোবা কোনো কারণে হয়তোবা আমাকেই হয়তোবা হাইলাইট করেছে। অসংখ্য আরো শিক্ষক ছিলেন, তারা নির্যাতনের মুখে দাঁড়িয়েও তারা প্রতিবাদ করেছিল। সাহসটা পেয়েছি আমি 2-3টা খালি কেবল কথা বলে আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করব। সাহসটা পেয়েছিলাম একদিনের কথা বলি আমি। আমরা যখন প্রথম দাঁড়িয়েছি প্রতিবাদে, আমি তো আব্বাকে বলে আসি নাই, ভয় হচ্ছিল কোথাও যদি বলে যে ওনার সন্তান তো দিন শেষে।
মনোবল যদি ভেঙে যায় ভয়ে। রাজপথে যেদিন দাঁড়িয়েছি আমি আমার পরিচিত অনেক মুখ দেখেছি, সাংবাদিক ভাইদেরকে দেখেছি, শিক্ষক সমাজকে দেখেছি। ওই মুখগুলো ছিল সাহসের সঞ্চার করেছিল। পুলিশের যখন সাজোয়া বাহিনী নিয়ে গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়েছিল বন্দুক তাক করে, আমি জানি না এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করে, তার বন্দুকের নল আমাকে সাহস জুগিয়েছিল সামনে তাকিয়ে প্রতিবাদ করার। হাসপাতালে যেদিন যে আমি জানি না আপনাদের কয়জনের চিকিৎসকরা ছাড়া রক্ত দেখবার অভিজ্ঞতা আছে, রক্তের রং কতটা লাল হয়, ছোট ছোট বাচ্চারা হাতে নিয়ে ঘুরছে চিকিৎসা দিতে তারা তার নারাজ ছিলেন একটা গোষ্ঠীর চিকিৎসক। তখন সেই সময় অনুনয় বিনয় করছি, গুলিতে আপনারা চোখে দেখেছেন, চোখে যখন গুলি লাগে, ছড়া গুলিতে যখন হাত পা গুলো এলো, এটা কারো না কারো তো সন্তান। গিয়ে দাবি জানাচ্ছি প্লিজ আপনারা একটু চিকিৎসাটা দেন। সেই সময় যদিও একটা বড় সংখ্যার চিকিৎসক অপারগতা প্রকাশ করেছিলেন, বুলেটের মুখে দাঁড়িয়ে একটা গোষ্ঠীর চিকিৎসক সমাজ ছিলেন যারা সমস্ত ভয়কে তোয়াক্কা করে না করে তারা চিকিৎসায় নেমেছিলেন। আমি তাদের প্রতি আজকে কৃতজ্ঞতা জানিয়ে বলি, আমার খালি একটাই অনুরোধ, আমাদের এই যে রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে যে জুলাই গণ অভ্যুত্থান, তার পেছনে বড় একটা পটভূমি আছে, বিরোধী দলের অনেক সংগ্রাম আছে। সেই সংগ্রামগুলোকে যেন আমরা কখনো ভুলে না যাই, যার যেখানে যতটুকু স্বীকৃতি তা যেন আমরা দেই, এবং বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এক সামিয়ানার নিচে যেন আমরা দলমত নির্বিশেষে সবাই সবসময় এসে হাজির হই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটু গ্যাপ নিয়ে দাঁড়ান প্লিজ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা শহীদ পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শহীদ পরিবার, আমাদের শহীদ পরিবারদের নাম ঘোষণা করবে আমাদের কাদেরগঞ্জ চৌধুরী। যিনি মুত্তাকিন বিল্লাহ পুরুষের গড়িতে নিয়েছেন তার স্ত্রী নাইম এর মৃত্যুকে। মঞ্চে আসবেন দুজন আহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওমর ফারুক, দুই চোখ বন্ধ হয়ে গেছেন। আহত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আল নাইম, যিনি আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে। আব্দুল আল নাইম ইঞ্জিনিয়ার, তাকেও আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্ত্রীকে, ছেলে আবরার আমিন এবং ওনার স্ত্রীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাংবাদিক মাহফুজুল্লাহ বড় ভাই প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহকে এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী বিশ্ব মানবাধিকার কমিটির নারী নেত্রী শিরিন হককে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাংবাদিক এবিএম মুসার ছেলে ডাক্তার নাসিম মুসা পরশকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রফেসর ডক্টর এমাজুল আহমদের মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসেছে, মঞ্চে এসেছে। এরপর এটিএম তুরাবের কেসটি নিয়ে আসবেন, এটি গ্রহণ করবেন এটিএম জাবর তার বড় ভাই খুরশিদ আলম ভাই।
এটিএম জাবুর, এটিএম তুরাবের বড় ভাই, এটিএম তুরাবের বড় ভাই এটিএম জাবুর, শহীদ শাকিল হোসেনের বাবা বেলায়েত হোসেন। একটু দ্রুত আমরা করব। শহীদ শাকিল হোসেনের বাবা বেলায়েত হোসেন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। শহীদ তাহির জামান প্রিয়র মা শাম্মী আরা জামান সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। সাগর সারোয়ার এবং মেহেরুন রনির প্রিয় সন্তান মাহির সারোয়ার মেঘ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। মাহির সারোয়ার মেঘ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। সাংবাদিক আব্দুল শহীদ সাংবাদিক আব্দুল বাড়ির বড় ভাই আব্দুল আলিম। সম্মাননা যে সম্মাননাটি সেটা গ্রহণ করবেন তার সুযোগ্য কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর দিলরুম হোসেন জিন্নাত আরা নাজনীন। সাংবাদিক এবিএম মুসার ক্রেস্টটি গ্রহণ করবেন ডক্টর নাসিম মুসা পরশ। ছবি না হলে কি হবো? সময় স্বল্পতার কারণে আমি খুবই সংক্ষিপ্ত একটা বক্তব্য দিব। যেই 12.5 বছরের নিপীড়ন আমাদের উপর দিয়ে গেছে তার কিছুটা বর্ণনা আমি দেব। প্রথমত আমি বলবো 2009 সালে যখন আমার বাবাকে 10টা অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়, তখন কিছু পত্র পত্রিকা দেখে আমরা বুঝতে পারছিলাম যে সম্ভবত পিলখানা হত্যাকাণ্ডের পরে যে দেশে একটা শোকের বন্যা বয়ে যাচ্ছিল এবং প্রচণ্ড রকমের সমালোচনা হচ্ছিল, সেটার থেকে দেশের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য হয়তো একটা নতুন নাটক রচনা হয়েছিল। আমার বাবাকে সেই মামলায় গ্রেপ্তার করার পর থেকে রিমান্ডে নিয়ে তো নির্যাতন করা হয় এবং প্রথম থেকেই ওদের উদ্দেশ্য ছিল ওরা যে কাল্পনিক ষড়যন্ত্রমূলক নাটক রচনা করেছিল, যেখানে ওরা বাংলাদেশের সেনাবাহিনী এবং বিডিআরের মনোবল পিলখানায় ভেঙে দেওয়ার পরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ভয়ভীতি দেখানোর জন্য এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা সুগভীর চক্রান্ত করেছিল। এবং রিমান্ডে কখনোই আমার বাবাকে মামলা সংক্রান্ত কোনো তদন্ত রিলেটেড কোনো কোশ্চেন করা হয় নাই। সবসময় জোর দেওয়া হচ্ছিল যে ওদের লেখা মতো মিথ্যা সাক্ষী যাতে উনি দেন, এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে কলঙ্কিত করা এবং শেষমেশ ম্যাডাম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে কোনোভাবে যদি মামলায় জড়ানো যায়, তাদের উদ্দেশ্যই ছিল সেটা। এবং সারপ্রাইজিংলি ওই সময় থেকেই আমাদেরকে ওরা হুমকি দিয়ে আসছিল যে 21শে অগস্টের গ্রেনেড হামলাতেও আমাদেরকে জড়ানো হবে। ততদিনে সম্ভবত 21শে অগস্টের গ্রেনেড হামলা নিয়ে ওরা যে নাটক রচনা করছিল, নাটকের স্ক্রিপ্ট লেখা শেষ হয়নি, কিন্তু আমাদের ওই সময় থেকেই হুমকি দেওয়া হচ্ছিল যে সেখানেও জড়ানো হবে আপনাদেরকে। যাই হোক, অত্যাচার নিপীড়ন দিয়ে যখন কাজ হচ্ছিল না, শেষমেশ তারা প্রলোভনও দেখানো শুরু করে যে আমাদের মতো আপনারা যদি সাক্ষী দেন, আমার বাবাকে বলা হয় আপনি যদি আমরা যেভাবে বলছি সেভাবে সাক্ষী দেন, আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না, আপনাকে দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে, জামিন দেওয়া হবে, সেই সমস্ত প্রলোভন দেখানো হয়। তো যাই হোক, সেই সমস্ত প্রলোভনে কোনো কাজ হয়নি।
উনি নিপীড়নের মধ্যেই ছিলেন এবং দুটো মামলায় তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়। এবং আমি তার আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলাম, ছেলে হিসেবে যা করার আমি করতাম। আমাকে হুমকি দেওয়া হয় যে আমি যদি কখনো কোনো প্রেস কনফারেন্স করি যে আমাদের উপরে কি অত্যাচার চলছে, কি মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, আমাকে খুঁজেও পাওয়া যাবে না। তখন হয়তো আমি যথার্থভাবে বুঝি নাই কী মিন করেছিল, পরবর্তীতে আমি হয়তো বুঝেছি তারা হয়তো বুঝিয়েছিল আয়নাঘর। তো যাই হোক, সেগুলোর মধ্যে আর নাই গেলাম। অতঃপর আমি বলবো, যখন উনি অসুস্থ হয়েছিলেন ওনাকে ডিপ্রাইভ করা হয়েছিল ট্রিটমেন্টে, এবং আমরা যখন জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম যে ওনার কী হয়েছে, ওরা এক এক সময় এক এক কথা বলছিল। শেষমেশ ওনার সিচুয়েশন যখন খুবই ডিটোরিয়েট করেছে, তখন ওনাকে শহীদ সরোয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং আমাদেরকে জানানো হয়। এবং আমরা যে সেখানে দেখি চিকিৎসা ক্ষেত্রে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে। সেখানকার ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করেছিলেন ওনাকে সুচিকিৎসা দিতে, কিন্তু প্রশাসন প্রতিটা পদক্ষেপে হেনস্থা করছিলেন, আমাদেরকে দেখা করতে দিচ্ছিলেন না। চিকিৎসকদেরকে রীতিমতো জেরা করা হতো, অ্যাজ তাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে যে ওনাকে কী চিকিৎসা দেওয়া হবে। যাই হোক, হি হ্যাড এ সোলজার্স হার্ট, উনি তারপরও ফাইট করে যাচ্ছিলেন। শেষমেশ 14ই আগস্ট 2021 রাত্রেবেলায় আইসিইউতে অক্সিজেন 2বার বন্ধ হয়ে যায় রহস্যজনকভাবে। এবং ওখানে যখন কর্তব্যরত চিকিৎসক ছিলেন উনিও আশ্চর্য হয়ে গেছিলেন যে আইসিইউতে কীভাবে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়। 2বার অক্সিজেন বন্ধ হওয়ার পরে আমরা যেটা ধারণা করি হি সাফার্ড এ স্ট্রোক, এবং পরের দিন উনি ইন্তেকাল করেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, তার আত্মার জন্য দোয়া তো বলতে বলেছে। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার আম্মা সাগর সরোয়ার ও মেরুরুনির একমাত্র সন্তান। আমি অনেক প্রাউড ফিল করি ওদের সন্তান হয়ে, ওদের মতো স্ট্রং মানুষের সন্তান হয়ে। অ্যান্ড খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস হচ্ছে আমরা এখনও বিচার পাইনি। আমি এটা আমার কাছে খুব খারাপ লাগে যে বিচার পাই নাই। গত সরকারের সময় আমি খুব আশায় ছেড়ে দিয়েছিলাম গাছের দিকে। তখন আর কি আমি পুরাপুরি আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু নিউ গভর্নমেন্ট আসার পর আমি একটু আশাবাদী হয়েছিলাম। বিকজ লোকজন আমার যারা আশেপাশে ছিল সবাই 5ই আগস্টের সময় আমাকে রাস্তা দেখেই বলতেছিল এবার তখন আমারও বিচার হবে। বাট খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এখনও হয় নাই। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। আশা করি বিচার খুব দ্রুত হয়ে যাবে। হোপফুলি এই গভর্নমেন্টের বেলা না হলেও নেক্সট যে গভর্নমেন্ট হবে ওই বেলায় হোক। আমি চাই যে যেন অ্যাটলিস্ট বিচারটা হোক, সবাই অ্যাটলিস্ট বিচার দেখে যাক। আমার নানু আমার সাথে 2022 সালে আমার থেকে চলে গিয়েছে নিজের মেয়ের বিচার না দেখে। আমার দাদু খুবই অসুস্থ, আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। আর এটাও দোয়া করবেন যেন আমার দাদু অ্যাটলিস্ট বিচার দেখে পৃথিবী থেকে যেতে পারে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ফিউচারটা আমি ভালো মতো কাটাতে পারি। আসসালামু আলাইকুম। সজলের আম্মু, আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে 5ই আগস্ট ভ্যানে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসলে বাংলাদেশে আমার সন্তানরা যেভাবে আন্দোলন করে গেছে, আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আয়োজকরা, ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান স্যারকে। আমি বলতে চাচ্ছি যে আমার সন্তানরা যেভাবে দেশের জন্য জীবন দিয়ে গেছে, দেশকে স্বাধীন করে গেছে, আমরা কি আদৌ স্বাধীন? আমরা কি বলতে পারি যে আমরা আজও স্বাধীন? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কারণ আমার সন্তানরা যেভাবে জীবন দিয়ে গেছে সেই ইতিহাস তুলে ধরতে গেলে আমার 1 ঘন্টা 2 ঘন্টা আমার কথা শেষ হবে না। তারপর আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে এখানে প্রত্যেকটা শ্রমজীবী মানুষ আছেন, পেশাজীবী মানুষ আছেন। আমি সকলকে জানাতে চাই যে আশুলিয়া থানার সামনে যেভাবে লাশ স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল,
আমার সন্তানকে যেভাবে হত্যা করেছিল জীবন্ত অবস্থায়, লাশের উপরে লাশ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরও আমার সন্তানটা জীবিত ছিল। সে আমাকে জানানোর চেষ্টা করেছিল ফেসবুকে যে আমার আপু আপু জানুক যে এই ইতিহাসটা অথবা আমার আপু আপু আমাকে খুঁজে পাবে না, সেজন্য সে ফেসবুকে জানাতে চেয়েছিল। এই যে আমার ছেলে, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী ছিলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, সে বিএসসি রানিং শিক্ষার্থী ছিল। ওর একটা মেয়ে আছে, কালকে 2 বছর পূর্ণ হয়েছে। মেয়েটা বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। দেখেন তার বাবার কত সবগুলো। আমরা আসলে বাংলাদেশে যে স্বাধীন, আমাদের সংগ্রাম স্বাধীন করে গেছে, সবাইকে কথা বলার জন্য সুযোগ দিয়ে গেছে। সবাই আমার ছেলেদের ইতিহাস জানুক, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরো বিশ্ববাসী জানুক আমাদের ছেলের ইতিহাস। এই স্বৈরাচার সরকার কিভাবে আমার সন্তানদের মেরেছে। আমার সন্তানকে হাজারবার ফোন দিয়েও আমি বাসায় আনতে পারি নাই। একটা মায়ের ভালোবাসার কাছে সে হারিয়ে গেছে। এই বাংলাদেশকে নতুন জীবন দিয়ে গেছে, কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করার পরও দেশটা গড়ে তোলার জন্য আপনাদের অবদান অনেক। তারা আজও একে অপরের হাত ধরে দেশটাকে সুন্দর করে গড়বে, আমি এটাই আশা করব। কিন্তু আমার সন্তানদের যেভাবে মেরেছে, আমি সর্বপ্রথম আমার সন্তান যখন ফোন দিয়েছিলাম, আমার সন্তানকে ফোন দেওয়ার পর আমি আনতে পারি নাই। ওর লাস্ট কথা ছিল যে আম্মু আমার আইডি কার্ডটা দেখে তুমি আমাকে শনাক্ত করে নিয়ে যাইও। কিন্তু এই হাসিনা সরকার আমার সরকারকে পুড়িয়ে দেওয়ার পর আইডি কার্ডটা কিন্তু পুড়িয়ে দিতে পারে নাই। ওকে আইডি কার্ডটা দেখেই শনাক্ত করা হয়েছে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলন করেছে, এখানে সর্বস্তরের মানুষ আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সেদিন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে আমাদের ডাকা হয়েছিল 18 জুলাই, যে সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মাননা করা হয়েছিল। শহীদ পরিবার ছিল, প্রত্যেকটা উপদেষ্টাগণ ছিল। কিন্তু আমাদের ওখানে যাওয়ার পরে আমরা কি সেখানে নিরাপত্তার দায়ভারটা আমার ছিল না। সেখানে এক গায়ক সেখানে র্যাপ গান পরিবেশন করতে গিয়ে দর্শক যদি বলে গালি দেওয়া হয়, গালি দেওয়ার পরে পোলাপান বোতল ছোড়াছুড়ি করেন। বোতল ছোড়াছুড়ি করতে গিয়ে আমার পাশে থেকে আসিফ মাহমুদকে সেফটি দিয়ে তুলে নেওয়া হলো, কিন্তু শহীদ পরিবার সেখানে রয়ে গেল। তাহলে আমাদের শহীদ পরিবারের সেফটি কে দিবে? আমার সন্তান তো হারিয়েছি, তাহলে কি আমরা নিরাপত্তাকে বাংলাদেশে পাবো না? এটা আমি তারেক রহমান স্যার সহ আমি সকলকে আবেদন রেখে গেলাম বিষয়টা দেখার জন্য, যে শহীদ পরিবার বিচার, আমার সন্তানদের যে হত্যা করেছে তার বিচার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। 36 দিনে যে সংগঠিত হয়েছে, এটার প্রধান নেতা শুধু আপনি। এটা আপনি এই প্রশংসার দাবিদার। আজকে দেশের অস্থিতিশীলতা যে চলছে, আশা করি এই অস্থিতিশীলতাও আপনি নিরসন করবেন। আর আপনি শহীদ পরিবার, আহত পরিবারদের পাশে থাকবেন। আর আমাদের কৃষিবিদ সংগঠনের ইনস্টিটিউশনের যে নেতা শামীমুর রহমান সর্বক্ষণ আমাদের পাশে আছেন। উনি সর্বক্ষণ আমাদের খোঁজ খবর নেন। পরিশেষে সকলের আমার ভালোবাসার সংসার ভেঙে গেছে। এইসব প্রতি কোনো কিছুর বিনিময় হয় না, কিন্তু যদি এই নির্মম হত্যার বিচারটা পেতাম, কিছুটা হইলেও স্বস্তি পেতাম। আমার এই অসময়ে ধন্যবাদ জানাই বিএনপি নেতা জনাব তারেক রহমানকে। আমার এই দুঃসময়ে তাদেরকে আমি পাশে পেয়েছি। আশা রাখবো ভবিষ্যতেও আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম। সালাম জানিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম। শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ এখানে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এবং আমি তার সাথে একটু আগেও আমরা শুনলাম মাইলস্টোন কলেজে সম্ভবত একটি দুর্ঘটনা ঘটেছে। আমি নিহত এবং আহত প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবারের প্রতি আমি আল্লাহর দরবারে দোয়া করে তারা যেন
সকলে এই বিপদ থেকে উদ্ধার হতে পারে এবং যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে, বেদনা দান করে। তার কারণ তিনি এই পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন এবং তাকে এই স্বৈরাচারের 17 বছর নানা কারণে বিভিন্নবার অত্যাচারের শিকার হতে হয়েছে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে তাকে শেষবার এক টানা 17 মাস 18 দিন কারাবরণ করতে হয়েছিল এবং তখন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার কেমোথেরাপির প্রচণ্ড দরকার ছিল। তখন আমরা অনেকবার জেল সুপারকে এবং আদালতে এবং সব জায়গায় আমরা পিটিশন দিই, আর্জি দাখিল করি। আমরা প্রতিবার বলি যে তাকে অন্তত কারাগারে যদি রাখা হয়, জামিন না দিয়ে রাখা হয়েছিল। অবদান নিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ, পেশাজীবী দলের নেতৃবৃন্দ এবং হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মরত। ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকার 2009 সালে ক্ষমতা পেয়েই পরিকল্পিতভাবে 25-26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানাতে হত্যাযজ্ঞ চালায়, যেখানে আমাদের মেধাবী 57 জন অফিসার মৃত্যুবরণ শহীদ হয়ে যাবে। বিগত 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানাতে সেদিনকে অফিসারের সংখ্যা ছিল 160 জন। 57 জন শহীদ হন, 50 জন বিভিন্নভাবে ওখান থেকে বেঁচে যান। ওই বেঁচে যাওয়ার মধ্যে আমিও একজন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মা বাবার দোয়া, বন্ধু বান্ধবের দোয়ায় আমি ওই দিনকে কীভাবে বেঁচে আসছি আমি আজ পর্যন্ত তা আপনাদেরকে বলতে পারব। সেই দিনগুলি 25-26 দিনগুলো যদি মনে করি, আমার সামনেই মেজর জেনারেল শাকিল ডিজিকে গুলি করা হয়। আমার সামনেই আমি একমাত্র এখন সাক্ষী আছি ওই দলের মধ্যে যে আমি বেঁচে আছি। আমি যদি মারা যাই আর কেউ বলতে পারবে না কীভাবে জেনারেল শাকিলকে ওই সময় হত্যা করা হয়েছিল। আমরা সবসময় মৃতদের অভাব অনুভব করি, কিন্তু জীবিত মানুষের আত্মরাতকেও আমরা কোনো সময় অনুভব করি না। আমরা যারা বেঁচে আসছি ওখান থেকে, এর মধ্যে আমিও একজন, বেঁচে যাওয়ার পরে আমাদের যে কি নির্যাতন করা হয়েছে সেইগুলো কেউ আজ পর্যন্ত তলিয়ে দেখে নাই যে আমাদের কি অপরাধ ছিল, আমরা বেঁচে যে কি করেছি, আমাদের কি অপরাধটা ছিল। আপনার যদি মনে থাকে 1 মার্চ 2009 সালে সেনাকুঞ্জে অবৈধ সরকারের শেখ হাসিনা ওখানে আসেন। ওখানে আমাকে 2009 সালে 25-26 তারিখের ঘটনা বলতে বলা হয়। আমি ওই সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তার সমস্ত পদক্ষেপ পরিকল্পনা যা যা করেছিল ওই দিন আমি এর প্রতিবাদ করি এবং সময় মতো সেনাবাহিনীর পিলখানাতে না আনার জন্য আমি তাকে দোষারোপ করি। এমনকি উনি 25-26 তারিখের ঘটনা 1 তারিখ পর্যন্ত বলেন নাই যে ডিজি মহোদয় তার সাথে 2-2বার কথা বলেছিলেন এবং 2-2বার সেনাবাহিনী আসার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছিলেন, সেটাও উনি প্রকাশ করেন নাই। কিন্তু আমি ওই দিন ওনাকে যখন বললাম যে আপনি সাথে যখন কথা হয়, আমি তখন ডিজি মহোদয়ের সামনে দাঁড়ানো ছিলাম, আমি আপনি কি বলেছেন শুনি নাই, কিন্তু ডিজি মহোদয়
যে কথাগুলো আপনাকে বলেছে তা আমার প্রতিটি অক্ষর এখনো মনে আছে। ওই দিনে আমি বলার পরে উনি সংসদে যে বললেন যে হ্যাঁ ডিজি মহোদয় ওনার সাথে কথা বলেছে, তার আগ পর্যন্ত কিন্তু উনি স্বীকারই করেন নাই ডিজি মহোদয় ওনাকে কল করে সাহায্য সহযোগিতা চেয়েছিলেন আমাদের অফিসারদেরকে ওখান থেকে উদ্ধার করার জন্য। অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে জানাতে হয় যে ওই সময় আমি যে বক্তব্য প্রায় 40 মিনিট মতো সেনাগঞ্জে বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যের কারণে আমি স্বৈরাচার সরকারের রোষণায় পড়ে যাই। সেই সময় আমাকে পদোন্নতি না দিয়ে অবসরে যেতে বাধ্য করা হয় এবং সামরিক ইতিহাসে কোনো সময় ছিল না যে অবসরে যাওয়ার পর ওই অফিসারকে আবার সংযুক্ত করে আমার স্টেটমেন্ট বাতিল করার জন্য আমাকে অ্যাডভোকেট কাজলের নেতৃত্বে দেওয়া হয়। ওই সময় ডিবির কাহারা কল আমার তার সুপারিশে আমাকে বিদেশি যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমাকে সেনা সদরে ডেকে তলব করে বলা হয় যে আমার স্টেটমেন্টগুলো পরিবর্তন করার জন্য, কিন্তু আমি সবসময় বলে আসছি, এখন পর্যন্ত বলে আসছি, আমি 26 তারিখ থেকে ওখান থেকে বের হওয়ার পর থেকে অদ্যবধি এখন পর্যন্ত এই বিষয়ে প্রতিবাদ করে আসতেছি যাতে করে সত্যটা উন্মোচন হয়। এখন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, স্বাধীন তদন্ত কমিশনের কাছেও আমাকে 3 বার ডাকা হয়েছে, আমি 3 বারই যে তাদের আমার কাছে যে তথ্য পত্র আছে আমি তাদেরকে সব দিয়েছি এবং এখন ওখানে কোনো চিহ্ন নাই দরবার হলে। আমি খুব আশ্চর্য হলাম, এত বড় একটা স্মৃতি বিজড়িত জায়গা কিভাবে ভেঙে একটা মাঠে করে একটা স্মৃতিসৌধ, সামান্য একটা স্মৃতিসৌধ করে রেখে দেওয়া হবে। অত্যন্ত দুঃখের বিষয়। আমি আজকে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, এই যে বিডিআরের যে সংঘাতটা, সে বিডিআরের হত্যাকাণ্ড হয়েছিল যা বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করার জন্য, সীমান্তের অতন্ত্র প্রহরীকে তাদের মনোবল ধ্বংস করার জন্য এই করা হয়েছিল। আমি অনুরোধ করব বিএনপি সরকারে গেলে যেন এই বিজিবি নাম পরিবর্তন করে আবার যেন বাংলাদেশ রাইফেলস নামকরণ করা হয়। বিজিবি আমরা দেখতে চাই না, বিজিবি আমাদের সাথে যায় না, স্বৈরাচার সরকারের সাথে যায়, আমাদের সাথে যায় না। আমি অনুরোধ করব, আমি বিএনপি সরকার আসার পরে যেন হয় সেই আত্মার দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আহ্বায়ক হিসেবে অবদানের মধ্যে যাতে ব্লাড তারা দিতে পারে, আমাদের ড্যাব সহ অন্যান্য যারা চিকিৎসক আছেন অলরেডি তারা গিয়েছেন ওখানে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের ভলেন্টিয়ার্সরা অলরেডি গিয়েছে, নেতৃবৃন্দ বিভিন্ন জন গিয়েছেন দেখতে এবং কিভাবে সহযোগিতা করা যায়। মহাসচিব সাহেব ওখানে যাবেন, হয়তো উনি রওনা করেছেন বা রওনা করবেন। আমরা একেবারে বিভিন্ন ব্যক্তি যারা বিগত 17 বছর ধরে বিভিন্ন নির্যাতিত হয়ে কষ্টের কাহিনীগুলো তুলে ধরার জন্য, কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আজকে আনফর্চুনেটলি এমন একটি ঘটনা ঘটেছে যেখানে আরও কিছু পরিবার এই কষ্টের সাথে হয়তো যোগ হয়েছে, হয়তো ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একটি দুর্ঘটনার মাধ্যমে। প্রিয় উপস্থিতিবৃন্দ, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল এবং এই শাসনের অবসান ঘটানোর জন্যই কিন্তু শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী, কর্মজীবী মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালিত অটোরিক্সা চালক, ট্রাকের হেল্পার বা চালক, হোটেল রেস্টুরেন্টের কর্মচারী, গার্মেন্টসের শ্রমিক, সবাই কিন্তু এই যে দীর্ঘ যে 15 বছর আমাদের কাঁধে সে চেপে বসে সেই স্বৈরাচারকে হটানোর জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন।
আপনাদের যদি মনে থাকে, চট্টগ্রামের, অনেকেরই নিশ্চয়ই মনে আছে, চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক, ঢাকার পাশে আশুলিয়ার গার্মেন্টস কর্মী আব্দুল কাদের মানিক, ঢাকায় সাংবাদিক মেহেদী হাসান, শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা দুলাল আহমেদ। আমরা একটু আগেই শুনেছি নরসিংদীর ডাক্তার সুদীপ সরকার, আমরা গাইবান্ধা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সজলের মায়ের কথা শুনেছি একটু আগে। সারা দেশ থেকে এমন অসংখ্য অসংখ্য শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ অকাতরে জীবন বিলিয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য। আমাদেরকে আজকে অবশ্যই স্বীকার করতে হবে, জুলাই আগস্ট আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে শ্রমজীবী, পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচাইতে বেশি। আমরা গতকালের একটি পত্রিকার খবরেও যদি দেখি, তারা একটি নিউজ করেছেন বিভিন্নভাবে, আমরা দেখেছি যে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি। গণ অভ্যুত্থানে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু শহীদ হয়েছেন, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 2024 সালের জুলাই শহীদ আবু সাইদ, চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম সহ কমপক্ষে 6 জন শহীদ হয়েছিলেন। 16 জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি, আজকে যদি সেই সময়কার ঘটনাগুলো দেখি, আমরা পত্রপত্রিকাগুলো বের করে আমরা দেখি, আমরা দেখতে পাবো যে 16 জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। ঐতিহাসিক 16 জুলাই তারিখে 6 জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক। আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে একটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল একটি পত্রিকায়। শহীদ ফারুকের যে বিধবা স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা, তাদের একটি বক্তব্য দেশের গণমাধ্যমে এসেছিল। শহীদ ফারুকের স্ত্রী বলেছিলেন, আমার স্বামীর কথা কেউ বলে না, কারণ সে ছাত্র ছিল না, ছিল শ্রমিক। আর শহীদ ফারুকের 8 বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল, সেই নিউজের মধ্যেই ছিল যে জানতে চেয়েছিল, আম্মু ওরা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের কথা বলে, আমার বাবার কথা কেন বলে না? সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তা। শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়, কারণ একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন সম্ভাবনার অবসান। অথচ আমরা দেখছি যে আমাদের এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে, যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন, মাসের পর মাস ব্যয় করছেন, বা খুব দুঃখজনকভাবেও দেখি যদি আমরা, তাহলে দেখবো যে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরেই 1 বছর হবে। কিন্তু এই 1 বছরের গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে, সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরের শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি, ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। দুঃখজনকভাবেও যদি আমরা দেখি, খুব দুঃখজনক একটি বিষয় যদি আমরা খেয়াল করি, যে গণ অভ্যুত্থানের কৃতিত্বকে কক্ষিগত করার জন্য আমরা অনেককেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। মানে শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। আমি আমার দলের পক্ষ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকার পরিচালনায় যে গৃহীত যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, এক্ষেত্রে বোধহয় প্রায়োরিটি ইস্যু কতগুলো থাকা উচিত, অগ্রাধিকার কতগুলো ইস্যু বোধহয় থাকা উচিত। কারণ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায়
নিত্য নিয়মিত যদি নতুন ইস্যু সংযুক্ত হয়, যুক্ত হলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে। আমাদেরকে একটা জায়গায় প্রায়োরিটি অনুযায়ী থাকতে হবে। আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে শিক্ষা সংস্কারের অনেকগুলো বিষয়ের মধ্যে শিক্ষা সংস্কারের বিষয় কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও জনগণকে বিস্মিত করেছে। গণমাধ্যম যদি আমরা দেখি যে গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্ট, সেখানে বলেছে যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাক্ষেত্রের কোনো স্তরেই কিন্তু গণ অভ্যুত্থানের 1 বছর পরেও স্বাভাবিক একাডেমিক পরিবেশ কিন্তু ফেরানো সম্ভব হয়নি। আমাদের ক্যাম্পাসগুলোকে যদি আমরা অন্ধকারে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে যদি আলোকিত বাংলাদেশ গড়ব, এটা যদি চিন্তা করি সেটা গড়া সম্ভব কিনা, আজকের সম্মানিত উপস্থিতিবৃন্দ সকলের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসাকে আমি রাখতে চাই। উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা, আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে এই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখলেও, বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যানুপাতিক যে পিআর সিস্টেম, এই নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। কারণ আমরা যদি একটু দেখি ভালো করে, 2024 সালে গণ অভ্যুত্থানের আরো একবার কিন্তু প্রমাণিত হয়েছে যে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান নিজেই কিন্তু একটি বিষয় প্রমাণ করে, সেটা হলো দেশকে যদি তাবেদার মুক্ত রাখতে হয়, ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয়, তাহলে জনগণের ঐক্যই হচ্ছে সবচাইতে বেশি জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে সমাজের সবচেয়ে সচেতন অংশ। সংবিধিবদ্ধ বিধিবিধান আর আইন কানুন দিয়ে ফ্যাসিবাদকে অথবা স্বৈরাচারকে কিন্তু রোধ করা যায় না, বরং আইন কানুন না মানার কারণেই কিন্তু কেউ ফ্যাসিস্ট কিংবা অটোক্রেট হয়ে উঠতে পারে। রাষ্ট্র, রাজনীতি, ফ্যাসিবাদ যদি ঠেকাতে হয়, আমাদেরকে ঠেকাতে চাইলে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে, যা বিভিন্ন সময় আমি বলেছি, জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। সকল প্রকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের চর্চা এবং প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণ যদি ক্ষমতাবান থাকে, জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ জারি থাকে, ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ঠেকানোর জন্য জনগণের ঐক্যবদ্ধ শক্তিই যথেষ্ট। জনগণের ঐক্যবদ্ধ শক্তি যথেষ্ট। রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছা এবং শক্তি কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু বিএনপি বারবার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি সেই প্রথম থেকে বিএনপি জানিয়ে আসছে। উপস্থিতিবৃন্দ, কিছু ক্ষেত্রে খেয়াল করলে আমাদের কাছে মনে হচ্ছে, আমরা দেখছি মানুষ কথা বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে কথাটা। সম্মানিত নাগরিকবৃন্দ,
গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকার মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। নিত্য নতুন রাজনৈতিক হিসেব নিকেশ কিংবা রাজনৈতিক মেরুকরণের আড়ালে আমরা গণ অভ্যুত্থানের সকল শহীদী প্রাণের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। প্রতিদিন বিভিন্নভাবে নিত্য নতুন দাবি আসছে, কিন্তু শহীদদের যে আত্মত্যাগের বিষয়টিকে যাতে এই শোকের দামাডোলে যাতে আমরা ভুলে না যাই। এখানে শহীদের কয়েকজন শহীদের স্বজন কিন্তু এই কথাটি বলেছেন, তুলে ধরেছেন তাদের বক্তব্যে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি আমার দলীয় অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দ, শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টেনি। জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয়, তা হবে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বিশাল বড় সংকট হবে সেটা, যদি জনগণের মধ্যে এরকম কোনো ধারণা। এই জন্যই কিন্তু বারবার বলতে চাই, নিজের জীবন দিয়ে যেসব বীর সন্তানেরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, এবার সেই সব শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। সম্মানিত উপস্থিতি, 1971 সালে স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ, 2024 সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদ, কিংবা 71 থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ, এই শহীদগণ স্মরণীয়, বরণীয়। গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালোবাসা। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে। পরিশেষে একটি সুন্দর এবং মেহনতি মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যদেরকে আরো একবার আন্তরিক সম্মান এবং ধন্যবাদ জানিয়ে এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে, আজ উত্তরার দুর্ঘটনার কারণে যারা নিহত হয়েছেন, একই সাথে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের হৃদয়ের স্পন্দন, স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতি জনাব তারেক রহমান যে মূল্যবান বক্তব্য রাখার জন্য, এখন আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক, বরেণ্য পেশাজীবী নেতৃত্ব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর এজেড জাহিদ হোসেনকে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি উপস্থিত, মাননীয় মহাসচিব আহতদের দেখার জন্য হসপিটালে গিয়েছেন এবং ঘটনার খোঁজ নেওয়ার জন্য, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ যারা আজকে উপস্থিত হয়েছিলেন, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপির জাতীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে জুলাই আগস্ট সহ বিগত 16 বছর যারা শহীদ হয়েছেন, শহীদদের পরিবারের সম্মানিত সদস্যগণ এবং বিশিষ্ট সিনিয়র পেশাজীবী নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত, যাদের কথা হয়তো আমরা শুনতে পেতাম কিন্তু আপনারা শুনেছেন, আজকে জাতীয় যে দুর্যোগ, এই দুর্যোগের কারণে মাননীয় চেয়ারম্যানের পরামর্শক্রমে আমরা আমাদের অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করেছি, যার জন্যই অনেকের কথা শোনা যায় নাই।